ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমাদের সকলের মনোবল বৃদ্ধি করে দিন। সকলকে একটা সম্মানজনক স্থানে, এমন একটা স্থানে যেন আমরা পাশ করতে পারি, যেন আমাদের পদোন্নতি হয়। সকলকে কবুল করুন। যে আশায় একত্রিত হয়েছি, আমাদের সকলে সেই আশা পূরণ করুন। আমিন সুম্মা আমিন। নেগেটিভ কথা লিখবা না তানিয়া, নেগেটিভ কথা লিখবা না। তোমার একটা নেগেটিভ কথা আরেকজনের মনোবলকেও কি করে দিতে পারে, মনোবল খারাপ করে দিতে পারে। এই জন্য কখনো নেগেটিভ কথা মনে নিজের আনাও যাবে না, বলাও যাবে না, লেখাও যাবে না। বুঝতে পারছো? লিখছো যে আরো এটা গাঢ় হয়ে গেল, মনেই আনা যাবে না। সেখানে লিখে ফেলছো মানে কি অন্যায় করে ফেলছো। আচ্ছা, আমরা ক্লাসে যাব। গত ক্লাসে আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের 19 আর 20 ধারা পড়েছিলাম। আর এগুলো রিপিট করলাম না, যেহেতু মাত্র 2টা ধারা পড়েছিলাম, একটু সমস্যা ছিল। যাই হোক, আমরা 21 ধারা থেকে আজকে পড়া শুরু করব। একটু শুধু সূচিটা মনে করার চেষ্টা করি। 19-এ পড়েছিলাম অপরাধগুলো সব আমলযোগ্য হবে এবং 11 আপোষযোগ্য। জামিন সংক্রান্ত বিধান ছিল। 20-এ ছিল বিচারের যে পদ্ধতি, কিভাবে বিচার হবে। 20-এ 9 রকমের কথা পড়েছিলাম, আমরা 9টা ক্লোজ করেছিলাম। আজকে 21 ধারা দেখবো। আমরা অলরেডি ফৌজদারি কার্যবিধি 339-এর খ পড়েছি না? কি পড়েছিলাম 339-এর খয়ে? মনে আছে কিনা আমাদের? আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার কিভাবে হয়, কেন আসামির অনুপস্থিতিতে বিচার হয়, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে আমরা দেখি। আচ্ছা, আজকে আমরা দেখি নারী শিশুতে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে কি কি বিধান দিয়েছে। নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আপনার ফৌজদারি কার্যবিধির যে বিধানগুলো আছে, 87, 88 বা 339-এর খয়ে যাই থাকুক না কেন, সেটা তো সিআরপিসির বিধান, তাই না? এছাড়াও নারী শিশু যেহেতু স্পেশাল অ্যাক্ট, এখানে বিচারের আসামির অনুপস্থিতিতে বিচারের একটা পদ্ধতি বলেছে। মিশকাত ভাইয়া, আপনি আশা করি কথা শুনতে পাচ্ছেন। ঠিক হয়ে যাবে, মাইক্রোফোনও ঠিক হয়ে যাবে। এখন আপাতত বন্ধ আছে। আচ্ছা, তাহলে দেখেন, নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে একটু স্পেশাল একটু বিধান আছে। যেমন ধরেন, কতদিন সময় পাবে একজন আসামি আদালতে হাজির হওয়ার জন্য, কতদিন সময় পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমসিকিউ আসে এখান থেকে। কোন অপরাধী ব্যক্তি তিনি যদি কি করেন, আত্মগোপন করেন, তিনি যদি আত্মগোপন করেন অথবা গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক হন। কেন পলাতক হয়? কেন যে আদালত আমার বিচার করতে পারবে না বা আমাকে গ্রেপ্তার করতে পারবে না, তাই না? বিচারে সোপর্দকরণ এড়ানোর জন্য, অথবা যদি আত্মগোপন করেন গ্রেপ্তার এড়ানোর জন্য, তাহলে সেই ব্যক্তি চার্জশিট গৃহীত হওয়ার পর, চার্জশিট বুঝি না আমরা? পুলিশ রিপোর্ট পড়েছিলাম না ফৌজদারি কার্যবিধির 173-এ? কয় রকমের পুলিশ রিপোর্ট পড়েছিলাম? 2 রকমের, তাই না? একটা হলো ফাইনাল রিপোর্ট, একটা হলো চার্জশিট। দেখেন, বলেছে ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হওয়ার পর, মানে অভিযোগপত্র গৃহীত হওয়ার তারিখ থেকে, এখান থেকে একটু দাগিয়ে ফেলুন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কবে থেকে সময় পাবে? চার্জশিট গৃহীত হওয়ার তারিখ থেকে পরবর্তী 20 দিন। 20 কিন্তু কার্য দিবস না, 20 দিন। তাহলে 20 দিনের মধ্যে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বিজ্ঞাপন দিতে হবে। এই বিজ্ঞাপনগুলো কিভাবে দেয়? বিজ্ঞাপন আগে আমরা বিজ্ঞাপন দেখেছি পেপারে, দৈনিক বাংলা পেপারে দেয়, একটা বা দুইটা পেপার থাকে। আগে ছিল 2টা বাংলা পত্রিকা, এখন হয়েছে একটি বাংলা পত্রিকা। সংশোধনীতে একটি দৈনিক বাংলা পত্রিকা এসেছে। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে কয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়? 2টি জাতীয় দৈনিক বাংলা, একটি বাংলা, একটি ইংরেজি, এরকম থাকলো। তাহলে কি দেখাবো আমরা? একটি বাংলা দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়াও বিজ্ঞাপনের আরো কিছু মাধ্যম সংযুক্ত হয়েছে। সেটি হলো, দেখেন, অন্যবিধ যুক্তিসঙ্গত উপায়ে। এখন সোশ্যাল মিডিয়া এসেছে, তাই না? চাইলে আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিতে পারে। অনলাইনে আমরা দেখি এখন কি হয়েছে, নিউজ পেপার এসেছে, তাই না? আমরা অনলাইনেও নিউজ পেপার গুলো পড়তে পারি। এভাবেও বলা আছে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে, তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে কি করা যাবে, এই অপরাধী সম্পর্কে বিজ্ঞাপন দেয়া যাবে। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ তিনি কতদিন সময় পাবেন? যেদিন চার্জশিট আদালতে গৃহীত হলো সেদিন থেকে 20 দিন সময় পাবেন। এর মধ্যে তাকে এসে হাজির হতে হবে।
যদি হাজির না হন সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। একেই বলে আসামির অনুপস্থিতিতে বিচার। এরকম যদি আসে, আসামির অনুপস্থিতিতে বিচার কাকে বলে? নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচারের বিধান আলোচনা করুন। তাহলে আপনি নারী শিশু আইন অনুযায়ী বিচারের বিধান তো জানেন, কিন্তু আপনি জানেন না আসামির অনুপস্থিতিতে বিচার কাকে বলে। তখন এভাবে লিখবেন যে কোনো অপরাধী যদি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক হয়ে যায়, অথবা কি করে বিচার যাতে অনুষ্ঠিত না হয় এজন্য যদি তিনি আত্মগোপন করেন, তখন পেপারে বিজ্ঞপ্তি দিয়ে সুনির্দিষ্ট সময় দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি এই সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারে। এভাবেই আসামি ছাড়াও বিচার অনুষ্ঠানের পদ্ধতিকে কি বলা হয়? আসামির অনুপস্থিতিতে বিচার বলা হয়। এভাবে লিখতে পারেন, আবার এক লাইনেও লিখতে পারেন। পরে যদি আপনি এগুলো দিতে চান পরে দিলেন, শুরুতেই লিখলেন বিচার কার্যক্রমে আসামি অনুপস্থিত না থাকা সত্ত্বেও আদালত যে বিচার অনুষ্ঠান পরিচালনা করেন সেটাকেই বলে আসামির অনুপস্থিতিতে বিচার। এরপরে আপনি নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ব্যাখ্যা দিলেন। এক একজনের উপস্থাপন এক এক রকম, দুটোই রাইট। এক লিখিত খাতার ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে একজনেরটা ভুল একজনেরটা সঠিক। শুধু ধারা এবং ব্যাখ্যাগুলো যদি ঠিক থাকে, দুইজন লোক দুরকম করে উপস্থাপন করতেই পারে, কথা একই আছে কিনা এটাই দেখার ব্যাপার। আচ্ছা, এই ছিল 21। তাহলে 21 ধারা থেকে আমরা কি কি জানলাম? 21 ধারা থেকে জানলাম আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। কত ধারায়? 21 ধারায়। কয়টি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে? একটি পত্রিকায়। কি পেপার এটা? জাতীয় দৈনিক বাংলা। আর কোথায় বিজ্ঞাপন দেয়া যায়? তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমেও বিজ্ঞাপন দেয়া যাবে। কতদিন সময় পাবে? 20 দিন। কবে থেকে 20 দিন? মামলা হওয়া থেকে 20 দিন, বিচার শুরু হওয়া থেকে 20 দিন, জামিন নেওয়ার পর 20 দিন, নাকি চার্জশিট গৃহীত হওয়ার পর 20 দিন? এমসিকিউ। তাহলে কি হবে? চার্জশিট গৃহীত হওয়ার পর থেকে 20 দিন সময় পাবে তিনি। সময় পাওয়ার পর তিনি আদালতে হাজির হবেন। তারপর তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। এবার আসেন, কোনো কারণে আসামি প্রথমে একবার হাজির হয়েছিল, পরের শুনানিতে আর আসেনি, বা তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। একবার হাজির হওয়ার পরে আর আসেনি, অথবা জামিন নেওয়ার পর তিনি পলাতক হয়েছেন। তাহলে অপশন কয়টি? দুইটি। খেয়াল করেন, একবার হাজির হয়েছিল, প্রথম দিকে আদালতে হাজির হয়েছে, পরে আর তাকে পাওয়া যায়নি। আরেকটা কি? জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পলাতক হয়েছেন আর আসেননি। তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে পেপারে বিজ্ঞাপন দেওয়ার ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। আদালত সরাসরি তার অনুপস্থিতিতে বিচার করতে পারবে। অনেক বড় ক্ষমতা দেয়া আছে ট্রাইব্যুনালকে। তাহলে বুঝতে পারলাম অপশনটা। কখন আপনার আসামির জন্য পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নেই? আসামি যদি একবার আদালতে হাজির হয়ে থাকে, এরপর পলাতক হয়, অথবা জামিন নেওয়ার পর যদি পলাতক হয়, তার মানে সে জানে যে তার বিরুদ্ধে মামলা চলছে, তাই না? তাহলে তাকে আর, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আর পেপারে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নাই, তখন সরাসরি তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। এই ছিল 21 ধারা। আমরা 22 ধারায় যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘটনাস্থলে বা অকুস্থলে বলতে পারি অপরাধ সংঘটনের স্থলে জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। তাহলে কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কোথায় নিবে জবানবন্দি? ঘটনাস্থলে। যারা নারী শিশু মামলাগুলো বা এগুলোর সাথে জড়িত, বিশেষ করে মেয়েরা যারা থানায় চাকরি করেছেন বা অন্যান্য জায়গায় ভিকটিমকে নিয়ে যাওয়া আসা করতে হয়েছে আপনাদের, তারা ভালো করেই জানেন যে আমরা কি করি, 22 ধারা করানোর জন্য নিয়ে যাই, তাই না? এই 22 ধারাটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু 22 ধারার ভেতরে কি বলা আছে অনেক সময় এটা আমাদের জানা থাকে না। আসেন আজকে একটু জেনে নেই, যারা জানেন তারা তো আগে থেকেই জানেন। 22 ধারায় বলা হয়েছে, প্রথমে বলেছে যখন অপরাধ সংগঠিত হবে, নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হলে তদন্তকারী কর্মকর্তা কে? তদন্তকারী পুলিশ অফিসার অপরাধী ব্যক্তিকে হাতে নাতে যদি ধৃত করেন এবং যদি সেখানে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকেন। বুঝলাম। তাহলে অপরাধী ব্যক্তিকে হাতে নাতে ধৃত করার সময়, আসামিকে যখন ধরছে ঠিক ওই সময় পুলিশ কর্মকর্তা মনে করলো যে এখানে তো একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, ঘটনা সম্পর্কে অবগত কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী যদি থাকে, তাহলে তাড়াতাড়ি ন্যায় বিচারের স্বার্থে তাড়াতাড়ি দ্রুত
কি করবেন, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে তিনি লিখিতভাবে আবেদন জানাবেন যে মহামান্য আদালত, এই মুহূর্তে আপনার এখানে এসে জবানবন্দি গ্রহণ করা উচিত, বা এখানে একজন প্রত্যক্ষদর্শী, আদালতকে তো আর উচিত বলতে পারবে না, আদালতকে সম্মান প্রদর্শন পূর্বক যেভাবে বলা যায় এভাবে অনুরোধ জানাতে পারবে যে আপনাকে অনুরোধ করা যাচ্ছে আপনি এখানে এসে জবানবন্দি গ্রহণ করতে মর্জি হয়। এভাবে কে আবেদন করলো, তদন্তকারী পুলিশ কর্মকর্তা। কার বরাবর, ম্যাজিস্ট্রেট বরাবর। কেন, ঘটনাস্থলে আসার জন্য। তাহলে ম্যাজিস্ট্রেট কোথায় জবানবন্দি গ্রহণ করবেন, ঘটনাস্থলে। কার জবানবন্দি নিবেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি নিবেন। কি রকম ঘটনা সৃষ্টি হলে, অপরাধী ব্যক্তি যদি হাতে নাতে ধৃত হয় এবং সেখানে যদি প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকে, তাহলে কে কার কার অনুরোধের প্রেক্ষিতে, তদন্তকারী কর্মকর্তার অনুরোধের প্রেক্ষিতে। এই জিনিসগুলো আপনাদের স্পষ্ট হতে হবে। হ্যাঁ, এমসিকিউ থাকবে, এমন করে গোলমাল লেগে যাবে। ধরেন এরকম থাকবে যে ভিকটিমকে কোথায় নিয়ে, ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে জবানবন্দি প্রদান করতে হবে, এরকম কিন্তু না। তাহলে আইন অনুযায়ী বলা আছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিতভাবে আবেদন করবেন। কিভাবে, লিখিতভাবে। অন্য কোনো ভাবেও, এখন যেহেতু অনেক যোগাযোগ মাধ্যম আছে, ইমেইল করতে পারবে, এখানে অন্য কোনো ভাবেও বলা আছে, লিখিতভাবে বা অন্য কোনো ভাবে তাকে অনুরোধ জানাতে পারবে। তাহলে এখন একটা এমসিকিউ প্রশ্নের উত্তর দেন, মেসেজ লিখবেন সবাই। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট নারী শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা অনুযায়ী ঘটনাস্থলে জবানবন্দি গ্রহণ করেন? দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী? মিনাস ভাই আপনাকে ধন্যবাদ। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে জবানবন্দি গ্রহণ করেন। তাহলে কে আবেদন করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ মহোদয়, মানে দুঃখিত আমি, পুলিশ সুপার মহোদয় এবং তদন্তকারী কর্মকর্তা। চারটা অপশন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ওসি, তদন্তকারী কর্মকর্তা, পুলিশ সুপার, সার্কেল স্যার। কে, তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে অনুরোধ জানাবেন, প্রত্যক্ষদর্শী ব্যক্তি। এইভাবে আসে এমসিকিউ গুলো। হ্যাঁ, তাহলে জানলাম আমরা 22-এর 1-এ লিখিতভাবে অনুরোধ জানালো। এইভাবে অনুরোধ প্রাপ্ত হওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে চলে আসলেন, তিনি এখানেই জবানবন্দি গ্রহণ করবেন। আচ্ছা, একটা জবানবন্দি কোথায় সংরক্ষণ হবে, এই জবানবন্দি লেখার পর কি ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে যাবেন না কি করবেন? জবানবন্দিটা অবশ্যই তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবেন, বলবেন যে আপনি যেদিন পুলিশ রিপোর্ট দাখিল করবেন পুলিশ রিপোর্টের সাথে এই জবানবন্দিটাও আপনি দিয়ে দিবেন। এই জন্য আমরা যারা তদন্তকারী কর্মকর্তা তাদের কিন্তু ডকেটে জবানবন্দিটা থাকে। কেন থাকে, কারণ এটা তো আলাদা, ছুটে গেলে তো একটা বিপদ, তাই না, গুরুত্বপূর্ণ একটা দলিল। তখন এই জবানবন্দিটা আবার আইওকেই দিয়ে দেয়। বুঝতেছি জিনিসগুলো। আমি তদন্তকারী কর্মকর্তা, আমি লিয়াকত নামক প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানালাম, তিনি ঘটনাস্থলে আসলো, প্রত্যক্ষদর্শী ছিল মিনাস ভাইয়া, মিনাস ভাইয়ার নিকট থেকে সবকিছু শুনলো, শোনার পর তার জবানবন্দিটা আবার আমাকেই দিয়ে দিল। আমি আবার কি করলাম, তদন্ত প্রতিবেদনের সাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করলাম। এভাবেই কি করা হয়, জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করে ট্রাইব্যুনালে দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তার নিকটে প্রেরণ করে। তাহলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণের পর এই জবানবন্দির কপি কার নিকটে প্রদান করে, ওসি বরাবর, সার্কেল সহকারী পুলিশ সুপার বরাবর, পুলিশ সুপার বরাবর, তদন্তকারী কর্মকর্তা বরাবর। তাহলে তদন্তকারী কর্মকর্তাকেই কিন্তু আবার প্রেরণ করে। রাইট। আচ্ছা, এবার আসেন একটু দেখি তার এই জবানবন্দিটার ভিত্তিটা কতটুকু। এখন আসেন কোন একজন ব্যক্তি, মিনহাজ নামক ব্যক্তির জবানবন্দি যেহেতু আমরা নিলাম, তিনি জবানবন্দি প্রদান করার পর, আল্লাহ তাকে যুগ যুগ কাল বাঁচিয়ে রাখুক, মৃত্যুবরণ করলেন, হারিয়ে গেলেন, নিখোঁজ হয়ে গেলেন। আমরা সাক্ষ্য আইনের 32 ধারা পড়েছিলাম কিনা মনে আছে? মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত ব্যক্তির জবানবন্দি নিজে নিজেই আদালতে কি হয়ে যায়, আদালতে গ্রহণযোগ্য হয়ে যায়। সেই সেম কথাগুলো এখানে বলেছে, যদি কোনো কারণে সাক্ষীকে খুঁজে পাওয়া না যায়, তিনি মৃত হন, নিখোঁজ হন, বিদেশে অবস্থানরত হন, তাকে হাজির করা বিলম্ব, ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই আগে যেহেতু ম্যাজিস্ট্রেট সরাসরি জবানবন্দি গ্রহণ করেছেন, এটা অবশ্যই আদালতে তার অনুপস্থিতিতেই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে গ্রহণযোগ্যতা আছে, আছে কিনা? সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে, কিন্তু কেবলমাত্র এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কি করা যাবে না, ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। এই কথাটার মানে অনেকেই বোঝেন না, একটু সহজভাবে বুঝিয়ে বলি। দেখেন, মনে করেন ডিএনএ রিপোর্ট আসেনি, বা অন্য কোনো রিপোর্ট নাই, মেডিকেল পরীক্ষার কোনো রিপোর্ট নাই, বা নেগেটিভ বা অন্য কোনো রকম, সেই ক্ষেত্রে কেবলমাত্র একজন ব্যক্তির সাক্ষ্যের উপর ভিত্তি করে কখনোই অপরাধী ব্যক্তিকে কি করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। তার উপরে কি সেই ব্যক্তি নিজেও নাই, একটা জবানবন্দি দিয়ে তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো কেবলমাত্র একটা রিপোর্ট, যে কোনো রিপোর্টই হোক না কেন, একটা রিপোর্টের উপর ভিত্তি করে কখনোই অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডিত করা যাবে না বা শাস্তি দেয়া যাবে না। এবার দেখি আমরা সারমর্ম কি পেলাম ধারাটা থেকে। 22-1-2-3, 22-1, কে আবেদন করবে? তদন্তকারী কর্মকর্তা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে ঘটনাস্থলে আসার আবেদন করবেন। আবেদনের প্রেক্ষিতে 22-2 ম্যাজিস্ট্রেট এলেন, জবানবন্দি গ্রহণ করলেন, জবানবন্দির কপি তদন্তকারী কর্মকর্তাকে দিলেন। 22-2, 22-3 তার এই জবানবন্দি তার অনুপস্থিতিতে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু কেবলমাত্র এইটুকু সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে দণ্ডিত করা যাবে না। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টা। তাহলে একে অনুরোধ করলো, 2 জবানবন্দি গ্রহণ করলো, 3 এটি সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা গেল। আচ্ছা, কি কি পড়লাম? 21-22, 21-এ পড়লাম আসামির অনুপস্থিতিতে বিচার, 22-এ পড়লাম ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘটনাস্থলে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 23 ধারায় চলে যাব। এক্সপার্ট অপিনিয়ন পড়েছিলাম সাক্ষ্য আইনের কত ধারায়? আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন, এক্সপার্ট অপিনিয়ন সাক্ষ্য আইনের 45 ধারা পড়েছি আমরা, তাই না? পরেও আছে আরো কতগুলো ধারাতেও আছে। হ্যাঁ, তো এই যে আমরা 45 ধারা পড়েছিলাম, অনেকটা সেম কথা। তাহলে দেখেন, আইনের একটা জায়গা পড়লে আরেকটা জায়গার সাথে মিল থাকে, তখন এটা এমনি সহজেই বোঝা যায়। একইভাবে মেডিকেল পরীক্ষক যিনি, তিনি কি একজন এক্সপার্ট নন? তিনি অবশ্যই একজন এক্সপার্ট বলে গণ্য হবেন, যেহেতু এই বিষয়ে তিনি বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি। একইভাবে বলেছে, দেখেন, এই নারী শিশু আইনের অধীনে যে অপরাধগুলো সংগঠিত হবে, এখানেও অনেক সময় আপনার আঙ্গুলাঙ্ক বিশারদের দরকার হতে পারে, আপনার রক্ত পরীক্ষক লাগবে, রাসায়নিক পরীক্ষক লাগবে, হস্তলিপি বিশারদ লাগবে, তাই না? তো এইরকম ব্যক্তিদেরকে একইভাবে এখানেও বিশেষজ্ঞ বলা হয়েছে, এবং বিশেষজ্ঞের যে প্রতিবেদনটা, এই যে বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে যে প্রতিবেদনটা প্রদান করবেন, সেই প্রতিবেদনটাও আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। একইভাবে মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত ব্যক্তি যদি বিশেষজ্ঞকে পরবর্তীতে আপনি খুঁজে না পান, তার এই রিপোর্টটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু কেবলমাত্র ওইটুকু রিপোর্টের উপর ভিত্তি করে কি করা যাবে না? সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে না। এই কথাটার সঙ্গে একটু ব্যতিক্রমী একটা ভাষা আমরা আগে পড়ে এসেছিলাম, কত ধারায় পড়ে এসেছি মনে আছে নাকি আপনাদের? ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি তো অনেক খেয়াল করেন। ভালো লাগলো বিষয়গুলো, যে খুঁটিনাটি বিষয় অনেক খেয়াল করেন, মার্শাল্লাহ। 20-9 পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? কেবলমাত্র মেডিকেল রিপোর্ট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে কি করা যাবে? একটু রেকর্ডিংটা বন্ধ করি। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, তাদের যে রিপোর্ট বা প্রতিবেদন, এটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু তারা যদি নিখোঁজ হয়, বিদেশে অবস্থানরত হয়, এই ক্ষেত্রে কেবলমাত্র তাদের রিপোর্টের উপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে কি করা যাবে না? দণ্ডদান করা যাবে না। আমরা এবার 24 ধারাটা দেখবো। এইটুকুই, 23 থেকে এইটুকু নিলেই হবে। 24-এ আসেন, সাক্ষীর উপস্থিতি। সাক্ষী হাজিরের দায় দায়িত্ব পুলিশ অফিসারের উপরে বর্তায়। বলেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়িয়েছিলাম এটা? সাক্ষী হাজিরের দায় দায়িত্ব পুলিশ অফিসারের উপরে বর্তাইবে। সি সি আপু, কি লিখলেন এটা? নাকি ভুল হয়েছে টাইপিং? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি, তাহলে ঠিক ছিল। 171 না লিখতে গিয়ে মানে 161 লিখে ফেলছে। আচ্ছা, যারা যারা উত্তর দিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ক্লাস 1 ছাত্রছাত্রী আপনারা, তাহলে কেন ভরসা পান না বলেন? একটা আইন পড়তে গিয়ে আপনি সিআরপিসির কোন ধারা খুঁজে পেলেন? তাহলে আপনার ব্রেন কি কম দিছে আল্লাহ তাআলা? শুধু খাটান না, কাজে লাগান না, অলস। আসেন আমরা দেখবো। একইভাবে বলেছে নারী শিশু নির্যাতন দমন আইনে 24 ধারায় তো সেম কথা বলেছে। কি বলেছে দেখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে দায়িত্ব বর্তাইবে। কিসের দায়িত্ব? এই যে নারী শিশুর অধীনে অপরাধ হলো, এই অপরাধ সম্পর্কে অবগত সাক্ষী যারা, তাদেরকে আদালতে হাজিরের দায় দায়িত্ব ওসির উপরে বর্তাইবে, অফিসার ইনচার্জ। আসেন এখন দেখি ওসি স্যার কি পেলো, সমনের 2 কপি পেলো। সাধারণত সমন যখন প্রেরণ করা হয় কারো অধীনে, তখন সমনের কয়টা কপি দেয়া হয়? 2 কপি, তাই না? এই 2 কপি সমনের 1 কপি কি করবে? সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে বসবাস করছেন, সর্বশেষ যে থানার যে ঠিকানাটা অবগত, সেই থানা বরাবর কি করবে? এই 2 কপি সমন প্রেরণ করবে। এবার আসেন ওসি স্যার কি করবে? এই সমনটা যথাযথ নিয়মে, সমন জারির পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বর্ণিত হয়েছে সমন জারির পদ্ধতি? না না, হলো না, 100 বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, গুড।
রাবে আপু আপনাকে ধন্যবাদ। মিনাজ ভাইয়া আপনাকেও ধন্যবাদ, বুঝতে পারছি আমি। আচ্ছা, তাহলে আসেন 69 থেকে 73 পর্যন্ত আমরা দেখি। আবার বিদেশেও সমন জারি পড়েছি, 93 ক খ গ এদিকে আছে ওয়ারেন্ট সমন জারি। আচ্ছা, তাহলে আসেন, একইভাবে বলেছে কিন্তু দেখেন আপনি ওইভাবেই সমনটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জারি করবে। কোন ওসি? এটা সংশ্লিষ্ট ব্যক্তির সর্বশেষ ঠিকানা, সর্বশেষ যে বসবাসের ঠিকানা, সেটা যে থানায় অবস্থিত, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে কি করা হলো, ট্রাইব্যুনাল থেকে সমনগুলো প্রেরণ করা হলো। সমন কে দেয়? সমন কিন্তু আদালত দেয়, ঠিক আছে? তাহলে এখানে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দিয়েছে। এবার ওসি স্যারের দায়িত্ব হলো তিনি সমনটা জারি করবেন। কিভাবে সমনটা জারি করবেন? একইভাবে ওই যে ফৌজদারি কার্যবিধিতে যে পদ্ধতি, এভাবে সমন জারি করে প্রাপ্তি স্বীকার সমেত নিবন্ধিত ডাকযোগে, নিবন্ধিত মানে কি, রেজিস্ট্রি ডাকযোগে আপনাকে কি করতে হবে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অথবা ট্রাইব্যুনালে প্রেরণ করতে হবে। দেখেন এখানে বলেছে জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের প্রাপ্তি স্বীকার। একটা সমন যখন যায় এসপি স্যার হয়ে কিন্তু যায়, তাই না? এরপরে সংশ্লিষ্ট থানায় যায়, এই জন্য এভাবে বলেছে। তাহলে সমনের একটা কপি সাক্ষীকে দিবে, আরেকটা কি করবে, প্রাপ্তি স্বীকার সমেত। প্রাপ্তি স্বীকার করেছে প্রসেসলি, সেই সমনটা গেল, এরপরে সংশ্লিষ্ট ব্যক্তির উপরে জারি হলো, জারি করার পরে এটা নিবন্ধিত ডাকযোগে আবার প্রেরণ করতে হবে। আচ্ছা, এখন আসেন, যদি সমন জারিতে কোনো গাফিলতি করে, ঠিক মতো সমনটা জারি না হয়, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অথবা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এখানে কয়টা উপধারা? 3টা উপধারা। একে বলেছে সমন কোথায় যাবে, কোন ওসির কাছে যাবে। দুইয়ে বলেছে সমনটা কিভাবে জারি হবে এবং জারি করার পর তিনি কিভাবে ফেরত পাঠাবেন। তিনে বলেছে সমন যদি যথাযথভাবে জারি না হয়, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে বা ব্যবস্থা নেওয়ার যে বিধান। বুঝতে পারলাম? এটা একবার পড়লেই আর লাগে না। তাহলে 24 হলো সাক্ষী হাজিরের দায় দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে বর্তাবে। আসেন একটু 25 ধারাটা দেখবো, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। এই ধারাটা আপনি প্রত্যেকটা, মানে এরকমই একটা সেম ধারা প্রতিটা মাইনর অ্যাক্টে পাবেন। কারণ কি, মাইনর অ্যাক্টের মধ্যে সকল বিধান দেয়া একত্রে সম্ভব নয়। একটা আইন আরেকটা আইনকে আশ্রয় করে বাঁচে বা গঠিত হয়। দেখেন, এই যে আমরা সমনটা জারি করলাম, কিভাবে জারি করলাম? সিআরপিসি অনুযায়ী না? এই 25 ধারাটা আছে বলেই সমন আমরা সিআরপিসি তে জারি করতে পারলাম। বুঝতে পারলেন এই ধারাটা কেন থাকে? যাক, 25 ধারার প্রয়োজন নাই, তাহলে কি কি পড়বো? 24 পর্যন্ত নিলেই হবে। একটা ধারা বাদ দিয়ে গেছি, আমি দুঃখিত। 24-এর 24-এর 4 আছে, আছে না? 24-এর 4 আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছি, এটাতে 24-এর 4টা একটু মিস হয়ে গেছে, একটু লিখে রাখবেন দয়া করে। 24-এর 4-এ কিন্তু এরকম করে বলা আছে যে কোনো ব্যক্তি তিনি যদি দূরে অবস্থান করেন এবং ম্যাজিস্ট্রেটের যদি খুব জরুরি প্রয়োজন হয়, তার জবানবন্দিটা তিনি এভাবেও নিতে পারবেন। যে কোনো ভিডিও মাধ্যম বা তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যম ব্যবহার করে তিনি তার জবানবন্দি গ্রহণ করতে পারবেন। আর এই যে জবানবন্দিটা গ্রহণ করবেন, দূরবর্তী কোনো সাক্ষীর সাক্ষ্য যে তিনি গ্রহণ করবেন, এই ক্ষেত্রে যে যে মাধ্যমগুলো বা যে যে ইকুইপমেন্টস গুলো লাগবে, তার ইনস্ট্রুমেন্ট লাগবে, এগুলো আদালত সাপ্লাই, মানে তাকে সরকার এগুলো দিবে। ট্রাইব্যুনালে এগুলো থাকবে অলরেডি। মনে করেন কোনো সাক্ষীর সাক্ষ্য ভিডিও কলে নিতে হবে, এর জন্য আদালতে একটা যে কোনো এই মাধ্যমটা থাকবে, যার মাধ্যমে আদালত এই ব্যবস্থা নিতে থাকবে। অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রয়োজনীয় উপকরণগুলো আদালতকে সাপ্লাই করা হবে। বুঝতে পারলাম, যেহেতু এখন আধুনিক যুগ, এআই এর যুগ, তাই না? এভাবেও সাক্ষ্য গ্রহণ করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নতুন এসেছে, এটা একটু ট্রিপল স্টার দিয়ে রাখেন। এমসিকিউ লিখিত 2 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যে দূরবর্তী কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান আলোচনা করুন। বা দূরবর্তী ব্যক্তির সাক্ষ্য ট্রাইব্যুনাল যদি নিজে মনে করে যে কারো সাক্ষ্য নেওয়া খুব দরকার, অথবা আপনার বাদী আবেদন করলো যে অমুক ব্যক্তি তিনি বিদেশে আছেন, তার সাক্ষ্য নেন, বা রাঙ্গামাটিতে থাকেন, রংপুরে বসে এখন আপনি সাক্ষ্য নেন, তাহলে ওই ব্যক্তিকে হাজির করা যেহেতু যাচ্ছে না, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সাক্ষ্য গ্রহণ করা যাবে 24-এর 4। আচ্ছা, আসেন 24-এর কটা একটু দেখি। সম্মতি সংক্রান্তে অনুমান। কি সংক্রান্তে অনুমান? সম্মতি সংক্রান্তে অনুমান। আপনারা যখন পেনাল কোডের 375-এর এই সেকশন গুলো পড়েন, তার 375-এর যে উপধারাগুলো আছে সেগুলো যখন আমরা পড়ি, তখন কিন্তু দেখবো বারবার সম্মতি, সম্মতি ক্রমে, সম্মতি ব্যতিরেকে এই কথাগুলো বলা থাকে। আর সম্মতি জিনিসটা কি, এটা আপনি কোথা থেকে জানবেন? 90 ধারা পড়েছেন না, সম্মতি কাকে বলে? এই সম্মতিটাই কিন্তু এখানেও সম্মতি বলে গণ্য হবে। এখন দেখেন,
কোনো একটা নারীর সম্মতি ব্যতিরেকে যদি এই ধরনের কার্যক্রম সংগঠিত হয় বা নয়ের অপরাধগুলো সংগঠিত হয়, অন্য কোনো অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে আদালতে দেখবে যে আসলে সম্মতি ব্যতিরেকে না সম্মতিক্রমে। সম্মতির উপরে অনেক কিছু নির্ভর করে না। দেখেন, আপনি যদি কোনো মামলা সম্মতি না থাকে, নারীর বয়স যদি 16 বছরের বেশি হয়ে যায়, তাহলে ধর্ষণ হয়ে যায়, তাই কি না? আর যেখানে নারীর সম্মতি থাকে, নারীর বয়স 16 বছরের বেশি হলেও কি হয়, নয়ের ক্ষয়ে মামলা রুজু করা যায়। বুঝতেছি ঘটনাগুলো। মনে করেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল, আস্থাভাজন সম্পর্ক ছিল, এখানে কোনো জোর জবরদস্তি হয়নি, নারীর সম্মতিক্রমে সবকিছু হয়েছে, কিন্তু বিয়ের প্রলোভন ছিল। সেই ক্ষেত্রে কিন্তু মামলার কি থাকবে না, ধর্ষণ থাকবে না। তখন কিন্তু কোথায় যাবে, নয়ের ক্ষয়ে মামলাটা রুজু হবে বা মামলার চার্জশিট হবে। অনেক সময় নয়ের একের মামলাও নয়ের ক্ষয়ে চার্জশিট হয়ে যায়। কেন? ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় তাদের মধ্যে আস্থাভাজন সম্পর্ক ছিল বা নয়ের ক্ষয়ের সেকশনের যে উপাদান লাগে সেগুলো বিদ্যমান। তাহলে সম্মতি কত বড় জিনিস! এই সম্মতি আদালত কিভাবে বুঝতে পারবে যে নারীর সম্মতি ছিল কি ছিল না? এখন আসেন, নারী যদি অক্ষম হয়, প্রতিবন্ধী কোনো দুঃখিত, আমি প্রতিবন্ধী কোনো নারী, সে বলতে পারছে না আদালতে যে ওই মুহূর্তে তার সম্মতি ছিল কি ছিল না, তখন আদালত অন্যান্য যে সাক্ষ্য সেগুলোর উপর ভিত্তি করে আদালত ধরে নিতে পারবে। এটাও কিন্তু আদালতের অনুমান। তাহলে আমরা শুধু অনুমান সাক্ষ্য এনেই পড়ি না, নারী শিশুতেও অনুমান আছে। কত ধারায়? 24-এর কয়ে সম্মতি সংক্রান্ত অনুমান। কে অনুমান করবে? ট্রাইব্যুনাল অনুমান করতে পারবে। কোন ক্ষেত্রে? নারী যখন অক্ষম থাকবে এই ক্ষেত্রে। তাহলে নারী সম্মতি দিয়েছিল নাকি অসম্মত ছিল, এই বিষয়ে যখন আদালত সিদ্ধান্ত নিবেন, তখন যদি নারী অক্ষম হয় বা নারী এই কথা বলার মতো অবস্থায় না থাকে যে মহামান্য আদালত, আমার তো সম্মতি ছিল না, ধরেন সে বোবা বা কথা বলতে পারে না, এরকম পরিস্থিতিতে সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে আদালত সম্মতি সংক্রান্ত অনুমান করতে পারবে। 24-এর ক। কি কি পড়লাম একটু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি। প্রথমে পড়লাম আসামির অনুপস্থিতিতে বিচার, 21। 22-এ পড়লাম ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 23-এ পড়লাম রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, তাদের মতামত আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। 24-এ পড়লাম সাক্ষী হাজির সংক্রান্ত বিধান। 24-এর কয়ে পড়লাম সম্মতি সংক্রান্ত অনুমান। পরের ধারা পড়লাম ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। বাদ দিয়ে দেন 25-এর ক, অফিসার ইনচার্জের দায়িত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 25-এর ক নতুন করে সংযোজিত হয়েছে 2025-এর অধ্যাদেশ থেকে আর কি এই ধারাটা। আসেন একটু দেখি কি বলেছে। কোন নারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণগুলো নিয়ে এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর অভিযোগকারী ব্যক্তি, মানে ধরেই নিলাম আমরা নারী, যেহেতু নারী এবং শিশুর জন্য স্পেশাল অ্যাক্ট, তো অভিযোগকারী ব্যক্তি সে যদি সাক্ষ্য প্রমাণ আছে তার কাছে, এগুলো নিয়ে যদি সে থানায় হাজির হয়ে যায়, তাহলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে কি করবেন, মামলার এফআইআর রুজু করবেন বা এজাহারভুক্ত করবেন বিষয়টা। এবং অপরাধের শিকার ব্যক্তি মানে ওই নারীর মেডিকেল পরীক্ষা করাবেন এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। দেখেন, মেডিকেল পরীক্ষা চিকিৎসা কিন্তু দুটো আলাদা বিষয়, জানি কিনা আমরা। একটা হলো ট্রিটমেন্ট, এমন অবস্থায় নারী যেতে পারে তার এখন চিকিৎসার প্রয়োজন। আরেকটা কি, আসলেই ধর্ষণের শিকার হয়েছে কিনা বা অপরাধের শিকার হয়েছে কিনা, এটার একটা পরীক্ষা, এটাকে বলে মেডিকেল পরীক্ষা। তাহলে মেডিকেল পরীক্ষায় দুই রকম, একটা হলো চিকিৎসা দেয়া, আর একটা হলো কি আসলেও অপরাধের শিকার হয়েছে কিনা এটা পরীক্ষা করা। তাহলে যদি কোনো নারী সাক্ষ্য প্রমাণ সহ বা অপরাধের শিকার ব্যক্তি কি সাক্ষ্য প্রমাণ সহ কোনো থানায় গিয়ে হাজির হয়, তাহলে অবশ্যই অফিসার ইনচার্জের কি দায়িত্ব, তাৎক্ষণিকভাবে এফআইআর রুজু করা এবং তার মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। কি কি? এফআইআর লিপিবদ্ধ করা, মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা। কার? অপরাধের শিকার ব্যক্তির। এইবার আসেন, বলেছে মনে করেন কোন নারী রংপুরে কোনো ভিকটিম হলো, রংপুরে কোনো অপরাধের শিকার হলো, সে কি করলো, কুড়িগ্রামে গিয়ে মামলা দায়েরের জন্য কুড়িগ্রামে গিয়ে থানায় হাজির হলো। দেখেন, রংপুরের শেষ সীমানা আর কুড়িগ্রামের শেষ সীমানা কিন্তু কাছাকাছি। রাজারহাট যে থানাটা আছে, আপনারা উত্তরবঙ্গ হলে আমি বুঝাতে পারতাম, যারা উত্তরবঙ্গে তারা জানেন, একদম রংপুরের শেষ সীমানা ওদিকে কুড়িগ্রামের সঙ্গে লেগে গেছে, দুটো জেলা কিন্তু একদমই কাছাকাছি। তো রাজারহাট আর হচ্ছে রংপুরের শেষ মাথাটা একদম একটু পার হলে এদিকে রংপুর, এদিকে কুড়িগ্রাম। তো এরকম যখন হয় বা এরকম ক্ষেত্র না হলেও কোনো সমস্যা নাই, কোনো নারী একখানে ভিকটিমাইজ হয়েছে, হওয়ার পরে সে পালিয়ে অন্য থানায় চলে গেছে, হতে পারে না? তো এরকম যদি যে কোনো নারী যে কোনো জায়গায় গিয়ে হাজির হয়, যে কোনো থানার অফিসার ইনচার্জের কাছে হাজির হয়, তাহলে অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে বলে আপনি কি করতে পারবেন না, মামলা নিতে অস্বীকার করতে পারবেন না।
বুঝতে পারলাম। ধরেন অনেক সময় আমরা বলি যে এটা তো আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, আমাদের থানা এলাকার মধ্যে নয়, তাহলে আপনি কেন এখানে এসেছেন, আপনি ওই থানায় যান, ওখানে আপনার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সুযোগ নেই কোন ক্ষেত্রে? নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধগুলোর ক্ষেত্রে। কোথায় থেকে জানতে পারলেন এটা? 25-এর ক। তাহলে 25-এর ক এমন একটা ধারা, দেখেন তাহলে নারী শিশু যেখানেই গিয়ে উপস্থিত হোক বা অপরাধের শিকার ব্যক্তি যেখানেই গিয়ে উপস্থিত হোক, সেই থানার অফিসার ইনচার্জের দায়িত্ব হলো তিনি অবশ্যই মামলাটি সেখানে রুজু করবেন, তার মেডিকেল পরীক্ষা করাবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, অবিলম্বে তার বক্তব্য লিপিবদ্ধ করবেন, তিনি কি কি বলছেন এগুলো লিপিবদ্ধ করবেন। এবার আসেন, মেডিকেল পরীক্ষা চিকিৎসা যখন শেষ হলো, তখন মামলার সিডি সহ কি সহ, মামলার ডায়েরি সহ এই অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। এবার আপনি সেই থানায় পাঠিয়ে দেন যেখানকার ঘটনা। তাহলে বুঝতে পারলাম ঘটনাটা, অপরাধের সংবাদ আসার সাথে সাথে আপনাকে সংবাদটা নিতে হবে, এফআইআর রুজু করতে হবে, ভিকটিমের মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আপনি কি করবেন? মামলার ডায়েরির নকল সহ অভিযোগটি সংশ্লিষ্ট থানা বা উপযুক্ত থানায় প্রেরণ করতে পারবেন। তাহলে বুঝলাম একই কথা, শুধু একটু পার্থক্য, মানে যদি আপনার থানায় যায় আপনাকে মামলা নিতে হবে, আপনার থানা এলাকার ঘটনা না হলেও আপনাকে মামলা নিতে হবে। এই হলো 25-এর 1-2। 26-এ বলেছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, প্রত্যেক জেলা সদরে একটা করে ট্রাইব্যুনাল থাকবে, প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনালও গঠন করা যাবে। দায়রা জজ তিনি হবেন একজন বিচারক, এই সমমান হতে পারেন, ট্রাইব্যুনালের আলাদা বিচারক চাইলে নিয়োগ করতে পারবে সরকার, তবে তার কি সমমান হবে? জেলা ও দায়রা জজ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হবেন। একবার শুধু বললাম, 26 ধারা নিতে হবে না, এই যে ক্লাসে শুনলেন এখানেই শেষ। আচ্ছা, অতিরিক্ত জেলা দায়রা জজও এগুলো দায়িত্ব পালন করতে পারবে, লাগবে না। তাহলে শুধু আমরা হেডলাইনটা নেব। 26-এ কি আছে? নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল গঠন। এই যে এই ধারাটা আমরা কত ধারায় পড়ে এসেছিলাম? 20-এর 1-এ পড়েছিলাম, কিন্তু 20-এর 20 যখন পড়েছি বিচারের পদ্ধতি, তখন দেখেছিলাম যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে। আবার 26-এর কয়ে আছে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। তাহলে দুটো ট্রাইব্যুনাল গঠন করা যাবে। নারী শিশু যদি থেকে থাকে, অবশ্যই আছে জেলাগুলোতে, শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালও গঠন করা যাবে। যদি কোথাও শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল না থেকে থাকে, আপাতত নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই বিচার করা যাবে। তবে আদালত পরবর্তীতে কি করতে পারবে? এইটা মানে পরবর্তীতে সরকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। তাহলে আপনারা দেখেন না, যারা যারা কোর্টে যাওয়া আসা করেন বা কোর্টের সঙ্গে যাদের পরিচয় আছে, তারা জানবেন যে এখানে নারী শিশু নির্যাতন দমন আইন একটা, দুঃখিত, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, তাই না? একইভাবে কিছুদিন পরে দেখবেন শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল আলাদা আছে। এরকম আলাদা ট্রাইব্যুনালও গঠন করতে পারবে চাইলে। তাহলে 26-এ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন, 26-এর কয়ে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন। শুধু সূচি দুইটা নিলেই হবে। এরপরে 27-এ যাব আমরা। 27 ধারাটা একটু খেয়াল করি কোন কোন জায়গা থেকে নেব। 27-এ বলা আছে ট্রাইব্যুনালের এখতিয়ার। ট্রাইব্যুনালের এখতিয়ার বলতে ট্রাইব্যুনাল কিভাবে অপরাধগুলো বিচারার্থে নিবে, কোন পদমর্যাদার কর্মকর্তা এর জন্য আবেদন করতে হবে, এই কথাগুলো এখানে বলা আছে। মনে করেন কোন একজন অপরাধের শিকার ব্যক্তি থানায় গেল, যাওয়ার পরে তিনি কি করলো? মামলা দায়ের করতে চাইলো, নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা দায়ের করতে চাইলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যে কোনো পুলিশ কর্মকর্তা যিনি দায়িত্বে ছিলেন তিনি অপরাধটা নিলেন না, তখন তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যাবে বা সংশ্লিষ্ট ব্যক্তি সরাসরি ট্রাইব্যুনালে গিয়ে তার নামেও অভিযোগ দায়ের করতে পারবে। এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, তাহলে কত কত পাশে কত রকম ভাবে আটকানোর ব্যবস্থা। তা আসেন দেখি, 27-এর 1-এ বলা আছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নন এমন পুলিশ কর্মকর্তাকে তার লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ বিচারার্থে গ্রহণ করা যাবে না। যে কোনো একটা অপরাধ কখন বিচারার্থে গ্রহণ করা হয়? আপনি যখন চার্জশিট দাখিল করবেন তখন কিন্তু বিচার ফাইলে চলে যায়। আমরা এই জিনিসগুলো বুঝি কিনা, যারা সিআরপিসি ভালো বোঝেন বা কোর্টে চাকরি করেছেন, থানায় চাকরি করেছেন, তারা ভালো বোঝেন। অনেকেই আবার আমার মতো কম বোঝে। দেখেন কোন একটা মামলা কি হয়, প্রথমে আমলি আদালতে যায়। একটা মামলা রুজু হওয়ার পর আপনি যে নথিটা পাঠিয়ে দেন আদালতে, এটা আমলি আদালত যায়, অপরাধটা আমলে নেয়, এটা আবার বিচার ফাইলে গ্রহণ করতে হয়, তারপর এটার বিচার ব্যবস্থা শুরু হয়, মূল বিচারের যে কার্যক্রম। তো এই বিচার ফাইলে যেতে যেতে আগে চার্জশিট দিতে হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন অভিযোগপত্র, দুঃখিত,
তদন্তকারী কর্মকর্তা যখন চার্জশিট দাখিল করে তখন কিন্তু মূল বিচার শুরু হয়। হ্যাঁ, তো এটাই বলেছে যে সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নয় এমন কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ বিচারার্থে গ্রহণ হবে না। তাহলে কার রিপোর্ট লাগবে? সাব ইন্সপেক্টর পদমর্যাদা অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার রিপোর্টটা পাওয়ার পরেই অপরাধটা কিন্তু বিচার শুরু হলো। এখান থেকে শুধু সাব ইন্সপেক্টর কথাটা নেন, কোন পদমর্যাদা? সাব ইন্সপেক্টর পদমর্যাদা। আর একটু খেয়াল করেন, একের ক আছে, এখান থেকে আমরা একটা লাইন পড়বো, সেটা হলো ধরেন কোনো কর্মকর্তা বা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করলেন না, কোনো অপরাধ আমলে গ্রহণ করলেন না, তখন অভিযোগকারী ব্যক্তি তার বিরুদ্ধে গিয়ে ট্রাইব্যুনালে নালিশ করলো যে রংপুর কোতোয়ালি থানার ওসি সাহেব তিনি আমার মামলাটি গ্রহণ করেননি। তখন দেখেন ট্রাইব্যুনাল আবার কি করতে পারবে, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন। এই অভিযোগটি অনুসন্ধানের জন্য কতদিন সময় পাবে? যাকেই নির্দেশ দেওয়া হোক তিনি 7 কার্য দিবস সময় পাবে। এইটা একটু দাগ দিয়ে রাখেন, 7 কার্য দিবস সময়ের মধ্যে ট্রাইব্যুনালে রিপোর্ট পেশ করবে। এই রিপোর্টটা কার বিরুদ্ধে? পুলিশ অফিসারের বিরুদ্ধে। খেয়াল করেন কথাগুলো, শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো নেব, 27 ধারা ওইভাবে লাগে না। তাহলে কার রিপোর্ট লাগবে? লিখিত রিপোর্ট লাগবে, সাব ইন্সপেক্টরের লিখিত রিপোর্ট লাগবে। কেন? অপরাধ বিচারার্থে গ্রহণের জন্য। 27-1 আরেকটা ধারা পড়তে হবে না, শুধু এইটুকু পড়েন যে কোনো পুলিশ অফিসার বা কোনো থানা যদি অপরাধ আমলে না নেয় অথবা অভিযোগকারীকে যদি তার কথা না শুনে থাকে বা অভিযোগ আমলে না নিয়ে থাকে, সেক্ষেত্রে আসলেও তিনি থানা অভিযোগ করেছিলেন কিনা বা ওসি আসলে মামলা নিতে অস্বীকার করেছেন কিনা এই বিষয়টা অনুসন্ধানের জন্য নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা কতদিন সময় পাবেন? 7 কার্য দিবস সময় পাবেন। 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালে রিপোর্ট প্রেরণ করবেন। এই রিপোর্টের উপরে ওই বাদীর অভিযোগ হয় নাকচ করে দিবে, না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বুঝতে পারলাম ঘটনাটা? আশা করি একটু আপনারা রিডিং পড়লে এটা বুঝতে পারবেন। তাহলে এখান থেকে শুধু 2টা পয়েন্ট নেব আমরা। সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ আমলে নিবে না। আর কোনো মামলা না নেয়ার দরুন যদি কারো বিরুদ্ধে অভিযোগ হয়ে থাকে তার জন্য তদন্ত বা অনুসন্ধানকারী কর্মকর্তা 7 কার্য দিবস সময় পাবে। এই ছিল 27 ধারা। 27-3টা পড়তে হবে। কি পড়তে হবে? 27-3 খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি 27-3-এ চলে যাব, একটু খেয়াল করেন। আমরা সাধারণত দেখি কিছু কিছু অপরাধ যৌথভাবে সংগঠিত হয়, তাই না? ধরেন পেনাল কোডের কিছু সেকশন কিন্তু নারী শিশুর সঙ্গে জুড়ে যায়। যেমন যদি কোনো নারী ধর্ষণের শিকার হয়, অনেক সময় আবার গর্ভপাতও সংগঠিত হয়, তাই না? এরকম অনেক দেখা যায়। অনেক মামলা পাওয়া যায় কি 9-খ থাকে বিয়ের প্রলোভনে যৌনকর্ম, আবার নারী নারী আবার গর্ভধারণ করে, তাকে জোর করে গর্ভপাত করানো হয়, পরে আবার বিয়েও করতে অস্বীকার করা হয়। সেক্ষেত্রে সেকশনগুলো, পেনাল কোডের সেকশনগুলো চলে আসে। 313 আসে, ধরেন 9-খ-এর সঙ্গে 313 থাকতে পারে। তো এরকম যখন এক অপরাধের সাথে অন্য আইনের অপরাধ জুড়ে যাবে তখন কি অবস্থা হবে বলেন? কি করা যাবে তখন? দেখেন 27-3-এ কত সুন্দর বিধান দিয়েছে। কি করা যাবে? একই অপরাধের সাথে, অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনের যে কোনো অপরাধের সাথে অন্য আইনের কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে যায় তাহলে দুটোর একত্রে বিচার করা যাবে। ট্রাইব্যুনালে এই বিচারটা করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে একত্রে চার্জশিটও আপনি দিতে পারবেন। এটাই হলো নিয়ম। তাহলে 27-3টা গুরুত্বপূর্ণ না? যদি বলে নারী শিশু নির্যাতন দমন আইনের কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধ যদি জড়িত থাকে তাহলে বিচারের বিধান কি? 2 অপরাধের কি করা যাবে? একত্রে বিচার অনুষ্ঠিত হবে। অনেক জায়গায় দেখবেন যে একত্রে বিচার করা যায় না। এসির অপরাধ দমন আইনে আপনারা পাবেন অন্য কিছু জড়িত থাকলে সেটার বিচার আলাদা ট্রাইব্যুনালে হবে বা আলাদা জায়গায় হবে, কিন্তু নারী শিশুর ক্ষেত্রে আপনারা পাবেন একত্রে বিচার করা যাবে। তাহলে এই ছিল 27-3। আচ্ছা, 27-2টাই এত বেশি গুরুত্বপূর্ণ নয় ভাইয়া। আচ্ছা, তারপরে একটু পড়ি, তাহলে খেয়াল করেন। যেহেতু বুঝতে পারেননি অবশ্যই বুঝিয়ে দেব। দেখেন, কোন অভিযোগকারী ব্যক্তি, একটু পড়ছি আপনি খেয়াল করেন, কোন অভিযোগ 27-2। ও আচ্ছা, 27-2 পড়তে বলতেছেন? আসলে 27-2 তো লাগে না, আমি এগুলো পড়াইও না। আচ্ছা, ক্লাসের শেষে বলি তাহলে, অপেক্ষা করেন, ক্লাসের শেষে বলি তাহলে। 27-3টা শুধু আমাদের লাগবে, ওখান থেকে 2টা পয়েন্ট আর 27-3। এরপরে আসেন 28 ধারায় যাব। 28-এ বলা আছে আপিল। একটু খেয়াল করেন, আপিল কথাটার অর্থ হলো, শেষ করি অনেকগুলো পড়া তো, তারপরে বলতেছি, রিপন ভাইয়া থাকেন। 28-এ বলা আছে আপিল। আপিল শব্দটির অর্থ হলো কোনো জায়গায় আবেদন করা বা অনুরোধ জানানো বা প্রার্থনা করা। নর্মালি আপিল বলতে
আপিল বলতে আবেদন করা, অনুরোধ করা বা প্রার্থনা করা, কিন্তু আমরা আইনের অধীনে যেহেতু আমরা আইন পড়ছি, আপিল বলতে কোনো একটা নিম্ন আদালতের রায় হওয়ার পর ওই আদালতের ঊর্ধ্বতন যে কোনো আদালতে, যেখানে আর কি ওই আদালতের মামলাগুলোর কি করা থাকে, পরবর্তীতে আবার বিচার করার ক্ষমতা থাকে, এরকম আদালতে। আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছিলাম বিভিন্ন আদালতের আদেশের বিরুদ্ধে বড় বড় আদালতগুলোতে কি করা যায়, আপিল করা যায়। যেমন ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত যদি কি করে, কোনো রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে আমরা কোথায় গিয়ে আপিল করি, হাইকোর্ট বিভাগে আপিল করি। কারণ কি, একটা আদালত বা বাদ দিয়ে উপরে কি করতে হয়, আপিল করতে হয়। ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো কি করলেন, রায় দিলেন, এই আপিল কোথায় করব, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে, দ্বিতীয় শ্রেণীতে কিন্তু হয় না। এরকম নিয়মগুলো পড়েছিলাম। তো আসেন দেখি আমরা নারী শিশুর আপিল কোথায় করতে পারবেন। নারী শিশুর এটা ট্রাইব্যুনাল, আর ট্রাইব্যুনাল দেখেন জেলা ও দায়রা জজ, মানে কি জেলার সর্বোচ্চ আদালত অলরেডি সেখানে বসেই আছে। তাহলে ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ দেয়, এই আদেশের বিরুদ্ধে আপনি জেলায় আর কোথায় কি করবেন, আপিল করবেন, সুযোগ আছে। তাহলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কোথায় আপিল করতে হয়, হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কে আপিল করতে পারবে, সংক্ষুব্ধ পক্ষ। সংক্ষুব্ধ পক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে, রায় দ্বারা যে পক্ষ সন্তুষ্ট হয় না সেটাই হলো সংক্ষুব্ধ পক্ষ। বুঝতেছি বিষয়গুলো। মনে করেন রায় আসামির ফাঁসি, তাহলে আসামির কি এটা পছন্দ হবে, হবে না। আসামি সংক্ষুব্ধ হয়ে গেল, সে আপিল করলো। এবার আসেন, আসামিকে খালাস দেওয়া হয়েছে, কার অপছন্দ হলো, বাদীর অপছন্দ হয়ে গেল রায়, বাদী আপিল করবে কোথায়, হাইকোর্ট বিভাগে। এটাই হলো সংক্ষুব্ধ পক্ষ। সংক্ষুব্ধ পক্ষ বলতে বোঝানো হয়েছে রায় দ্বারা যে পক্ষ সন্তুষ্ট নয়। আচ্ছা, তাহলে এই সংক্ষুব্ধ পক্ষ কোথায় আপিল করতে পারবে, নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধগুলোর ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। আর এই যে আপিল করবে, কতদিনের মধ্যে, অফুরন্ত সময় নাই, 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আপিলের বিধান, ধন্যবাদ দাদা। তাহলে 30 দিনের মধ্যে আপিল করবে কোথায়, হাইকোর্ট বিভাগে। 30 ধারা দেখবো, আসেন। তাহলে ও দুঃখিত, আমি 29 আবার বাদ দিয়ে গেলাম। তাহলে 28-এ ছিল আপিল, 29-এ মৃত্যুদণ্ড অনুমোদন। মৃত্যুদণ্ড অনুমোদন আমরা দেখেছিলাম সাধারণত নিচের যে আদালতগুলো বলেন, এদিকে দায়রা আদালত থেকে শুরু করে যে আদালতগুলো, তারা সরাসরি মৃত্যুদণ্ড দিতে পারে না। আচ্ছা দেখি একটু বুদ্ধি শুদ্ধি কি অবস্থা, মনে পড়ে কিনা পুরনো পড়া। কোন আইনের কত ধারা মোতাবেক আমরা পড়েছিলাম দায়রা আদালত মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সকল দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। পড়িয়েছি না আপনাদেরকে? মিনাজ ভাইয়া তো সব পড়ে রাখছে আগে থেকেই, তাকে আর নতুন করে কি পড়াবো। রাবে আপু উত্তর দেন, আপনাদের উত্তরের অপেক্ষায়। সিআরপিসি পড়িয়েছিলাম না, কোন আদালত কি দণ্ড দিতে পারে, হাইকোর্ট আইনে অনুমোদিত সকল দণ্ড দিতে পারে, দায়রা আদালত মৃত্যুদণ্ড ব্যতীত সকল দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন লাগবে। দেখেন দেখেন আব্দুল সালাম ভাইয়া রে, পড়ার এগুলো অবস্থা রে। নাসরিন তোমাকে ধন্যবাদ, মিনাজ ভাই আপনাকে ধন্যবাদ, আব্দুল সালাম ভাই আপনাকে তিরস্কার। 374-এ হাইকোর্ট এটা পারমিট করে, গ্রান্ট করে। আপনি যখন নথিপত্রগুলো প্রেরণ করলেন, এগুলো যাচাই বাছাই করে এটা হয় এটা গ্রহণ করে, অথবা এটা এখানে খারিজ করে দেয় যে না, হচ্ছে না, এরকম আদেশটা পাশ হয় 374-এ, ঠিক আছে। কিন্তু আপনি হাইকোর্টের যে ক্ষমতা, এটা 31 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধির 31 ধারা পড়েছেন না? সি 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 সি। আচ্ছা আসি আমরা 29, মৃত্যুদণ্ড অনুমোদন। এই যে আপনি মৃত্যুদণ্ড দিলেন, তাহলে জেলা ও দায়রা জজ সমপরিমাণ মর্যাদা সম্পন্ন তারা, তাই না? যেহেতু তারা, দেখলাম আমরা কোন কোন ট্রাইব্যুনাল, কোন কোন বিচারক ট্রাইব্যুনালে বিচারক হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে দেখেন মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে নথিপত্র পেশ করলো, পেশ করার পরে আবার 374 ধারা মোতাবেক এই নথিপত্রগুলো আবার হাইকোর্ট বিচার বিশ্লেষণ করলে আবার ওই রায়টা বহালও রাখতে পারে, আবার কি করতে পারে, দণ্ডটা রদবদল করে দিতে পারে, কমিয়ে দিতে পারে, আবার চাইলে বাতিলও করতে পারে। এটা হাইকোর্টের সিদ্ধান্ত, বা ওই নথিপত্র বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। এই হলো মৃত্যুদণ্ড অনুমোদন। তাহলে কি পড়লাম, 28-এ পড়লাম আপিল, 29-এ পড়লাম মৃত্যুদণ্ড অনুমোদন। এবার আসেন 30 ধারা দেখি, অপরাধের প্ররোচনা বা সহায়তা শাস্তি। অপরাধের প্ররোচনা সম্পর্কে পেনাল কোডের কত ধারায় পড়েছিলাম, অপরাধের প্ররোচনা জিনিসটা কি, কিভাবে অপরাধের প্ররোচনা দেয়া হয়। 109 থেকে 120 হলো প্ররোচনাকারীদের দণ্ড, 108 হলো অপরাধের প্ররোচনাকারী কাকে বলে।
107-এ হলো অপরাধের সহায়তা, ভালো কাজেও হতে পারে, সহায়তা অনেক সময় ভালো কাজেও হয়ে থাকে, তাহলে সহায়তা 107-এর বিষয়টা কিন্তু একটু ভিন্ন। 108-এ হলো দুষ্কর্মের সহায়তাকারী, 7-8 দুটোই দিলে ঠিক আছে, শুধু 7 দেওয়া যাবে না। 8 হলো মূলধারা, তাহলে 108-এর 5টা ব্যাখ্যায় আমরা পড়েছিলাম 5 রকম ভাবে অপরাধের প্ররোচনা দেয়া হয়, তাই না? আচ্ছা আসেন দেখি, এভাবেও যদি নারী শিশুতে প্ররোচনা দেয়া হয়, সহায়তা করা হয়, অপরাধ করার ক্ষেত্রেও হতে পারে, চেষ্টার ক্ষেত্রেও হতে পারে, যে ক্ষেত্রেই হোক না কেন সংশ্লিষ্ট ব্যক্তিকে নারী শিশু নির্যাতন দমন আইনে 30 ধারায় দণ্ডিত করা যাবে। তাহলে 30-এ হলো অপরাধ সংগঠনের সহায়তা, যদি কোনো ব্যক্তি এই নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধগুলো করার চেষ্টা করে এবং তাকে যদি আরেকজন কি করে, সাহায্য সহযোগিতা, যেভাবেই সহযোগিতা করুক না কেন, ধর্ষণ হলো, নারীর মাথায় বাড়ি মারলো, হাত ধরে থাকলো, বিভিন্ন ধরনের করতে পারে, এসিড নিক্ষেপ করবে, এগিয়ে দিল, তো এরকম যদি কাজে যদি সাহায্য সহযোগিতা করে, অর্থাৎ 108-এ আমরা যে যে কথাগুলো পড়ে এসেছিলাম সবগুলো কথা এখানেও প্রযোজ্য হবে, তাহলে তিনি সহায়তা করেছেন বলে গণ্য হবেন। প্ররোচনাকারীর জন্য তিনি সমান দণ্ডে দণ্ডিত হবেন। কেমন দণ্ড? 2 জন অপরাধীকে, রিফাত ভাইয়া, রিপন মাহমুদ ভাইয়া, তাহলে রিফাত মূল অপরাধী, রিপন মাহমুদ সহায়তাকারী। রিফাতকে যে কোনো অপরাধের দরুন মৃত্যুদণ্ড দেয়া হলো, রিপন কি দণ্ডে দণ্ডিত হবেন? রিপন স্যারও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে বুঝতে পারলাম না আমরা নারী শিশু 9-এর ক কি হবে না, 9-এর ক বুঝতে পারলাম না আমি, কথা ক্লাসের শেষে নেই প্রশ্নগুলো, হ্যাঁ। আচ্ছা, সকল অপরাধের সঙ্গে আপনি কি করতে পারবেন? সহায়তাকারী দিতে পারবেন। কেন? যদি সহায়তাকারী থাকে আপনি কেন সহায়তাকারী দিবেন না? দেখি আমরা একটু 31 নিরাপত্তামূলক হেফাজত, অনেকগুলো পড়া বাকি আছে, আজকে শেষ করে ফেলবো, চলুক। 31 আসেন দেখি, নিরাপত্তামূলক হেফাজত। আমরা এই নিরাপত্তামূলক হেফাজত আরো একটু আগে পড়ে এসেছিলাম, কত ধারায় পড়েছি? নারী শিশু নির্যাতন দমন আইনের নিরাপত্তামূলক হেফাজতে দেওয়ার সময় নারী বা শিশুর মতামত নিতে হবে। 20-এর 6-এ পড়েছিলাম, 6 না 20-এর 8-এ পড়েছি, 20-এর 6 কি রুদ্ধদ্বার কক্ষে বিচার, 20-এর 7-এ পড়েছিলাম শিশু আইনের বিধান প্রযোজ্য হবে, 20-এর 8-এ পড়েছিলাম আমরা নিরাপত্তামূলক হেফাজতে দেওয়ার সময় নারী বা শিশুর মতামত নিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন আপনি মতামত নিবেন এই বিষয়টা যদি আসে তাহলে 20-এর 8 থেকে লিখবেন, এটা ছিল বিচারের পদ্ধতি, ট্রাইব্যুনাল কি করবে। আর এখানে বলেছে কোথায় দিতে পারবেন, কার হেফাজতে দিতে পারবেন। নিরাপত্তামূলক হেফাজত বলতে কোন জায়গাটা বোঝানো হয়েছে? কোন একটা নারী যদি কি হয়, কোন একটা নারী বা শিশু বা অপরাধের শিকার যে ব্যক্তি থাকলেন, তাকে তার জানমালের নিরাপত্তার সাপেক্ষে কি করতে হবে, যেহেতু মামলা হয়েছে, তার লাইফের সিকিউরিটির একটা ব্যাপার আছে, তাই না? যদিও কি কেউ কারো নিরাপত্তা দিতে পারে না, যাই হোক, তাহলে এই নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক হেফাজতে তাকে রাখতে হবে, বা ট্রাইব্যুনাল তাকে নিরাপত্তামূলক হেফাজতে দেওয়ার আদেশ দিতে পারবে। এই নিরাপত্তামূলক হেফাজত জায়গাটা কোথায় কোথায় দেখেন? কারাগারে, তাই না? কারাগারের বাইরে, কোথায়? কারাগারের বাইরে, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্থান হতে পারে, কোনো এনজিও কর্তৃক সুনির্ধারিত স্থান হতে পারে, ট্রাইব্যুনাল যদি মনে করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ব্যক্তি সংস্থার হেফাজতে রাখারও নির্দেশ দিতে পারে। এই হলো 31। তাহলে ভেতরে আমার মনে হয় না দ্বিতীয় দিন আর পড়তে হবে, শুধু 31-এ কি আছে এইটুকু জানলেই লিখে দেওয়া যাবে। নিরাপত্তামূলক হেফাজত বলতে কি বোঝেন? নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী নিরাপত্তামূলক হেফাজত আলোচনা করুন। তাহলে এদিক থেকে একটু মনে করি কি কি পড়লাম আমরা। 27-এ পড়লাম সাব ইন্সপেক্টর কর্মকর্তা, সাব ইন্সপেক্টর সর্বনিম্ন বা কমপক্ষে সাব ইন্সপেক্টরের লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ আমলে গ্রহণ করবে না। পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি অপরাধ আমলে নেওয়ার জন্য বা এজাহার না নেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তা 7 কার্যদিবস সময় পাবেন। আর 28-এর 3-এ পড়লাম, 27-এর 3-এ পড়লাম, একই অপরাধের সাথে অন্য অপরাধ জুড়ে গেলে একত্রে বিচার অনুষ্ঠিত হবে বা একত্রে বিচার করা যাবে। 28-এ আপিল পড়লাম, কত দিনে? 30 দিনে। কোথায়? হাইকোর্ট বিভাগে। 29-এ মৃত্যুদণ্ড অনুমোদন, মৃত্যুদণ্ডের জন্য পেশ করবে 374 ধারায় হাইকোর্ট বিভাগ, অনুমোদন না দেওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। 30-এ অপরাধের সহায়তা, 31-এ নিরাপত্তামূলক হেফাজত। এভাবে আমরা একটু অর্ধেক অর্ধেক করে নিয়ে পড়বো, তাহলে দীর্ঘস্থায়ী হবে। আসেন দেখি 31-এর ক বলা আছে ট্রাইব্যুনালের জবাবদিহিতা। এই ধারাটা একটু কম গুরুত্বপূর্ণ, যাদের বেশি কষ্ট হবে তারা এটা বাদ দিতে পারেন, আর যারা মনে করবেন যে না আমার খুঁটিনাটি জানতে হবে তারা একটু নিতে পারেন। দেখেন ট্রাইব্যুনালকেও কি দেয়া হয়েছে, বিচারের জন্য সুনির্দিষ্ট সময় দেয়া হয়েছে। কি সময়? 180 কার্য দিবস নর্মাল মামলাগুলোর ক্ষেত্রে, 9-এর মামলার ক্ষেত্রে 90 কার্য দিবস, তাই কিনা? 3-3-এর ক পড়েছিলাম।
আচ্ছা, এখন আসেন, এই সময়ের মধ্যে যদি বিচার সমাপ্ত করতে না পারে, ট্রাইব্যুনালেরও জবাবদিহি করতে হবে। কোথায় জবাবদিহি করবে? 30 দিনের মধ্যে তিনি সুপ্রিম কোর্টে অবশ্যই একটা লিখিত রিপোর্ট দাখিল করবেন, অনুলিপি পাঠাবেন সরকারের কাছে। তাহলে কি ঘটনা ঘটলো? ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সমাপ্ত করতে না পারার দরুন কত দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিবে? 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিবে যে আমি কেন বিচার সমাপ্ত করতে পারিনি। অনুলিপি কার কাছে দিবে? সরকারের কাছে। একইভাবে পাবলিক প্রসিকিউটর এবং পুলিশ কর্মকর্তা, তাদের যদি গাফিলতির দরুন এই বিচার সমাপ্ত না হয়ে থাকে, তারাও 30 দিনের মধ্যে সরকারের নিকটে ব্যাখ্যা দিবে, অনুলিপি যাবে সুপ্রিম কোর্টে। উল্টো দেখেন, আদালত কাকে দিবে? আদালত রিপোর্ট দিবে সুপ্রিম কোর্টে, অনুলিপি যাবে সরকারের কাছে। পিপি এবং তদন্তকারী কর্মকর্তা কি করবে? তারা রিপোর্ট দাখিল করবে সরকারের নিকটে, অনুলিপি যাবে সুপ্রিম কোর্টে। এবার আসেন, এই রিপোর্ট যাচাই বাছাই করার পর মনে হলো যে না, আসলেই তো তারা ইচ্ছাকৃতভাবে কি করেছে, গাফিলতি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এবং 9 ধারার ক্ষেত্রে আরো স্পেশাল বিধান দিয়েছে 31-4-এ। সেটা হলো 9 ধারার মামলার ক্ষেত্রে যদি এরকম হয়, তদন্ত যে বিচারের যে সময় 90 কার্য দিবস, 90 কার্য দিবসের মধ্যে বিচার সমাপ্ত করতে না পারলে 3 কার্য দিবসের এই ব্যাখ্যাটা কতদিনের মধ্যে দিতে হবে? 3 কার্য দিবসের মধ্যেই ব্যাখ্যাটা সুপ্রিম কোর্টে দিতে হবে। বুঝতে পারলাম? অর্থাৎ 31-1-এর যে বিধানটা, এটা অন্য সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। একই বিধান 31-4-এ 9 ধারার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতেছি? একই রকম ঘটনা। অর্থাৎ যদি 9 ধারার মামলা হয়, 30 দিন সময় আর পাবে না, 3 কার্য দিবসের মধ্যেই ব্যাখ্যা দিতে হবে। ধর্ষণ হলো, গণধর্ষণ হলো, পুলিশ হেফাজতে নারী ধর্ষিত হলো, 9 ধারার আশেপাশে যে অপরাধগুলো, এগুলোর ক্ষেত্রে কি হবে? 3 কার্য দিবসের মধ্যেই ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। একইভাবে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা সরকারকে অনুলিপি দিতে হবে 31-ক। 32 ধারা দেখবো। 32-এ বলা আছে অভিযুক্ত ব্যক্তি মানে কি? অপরাধী ব্যক্তি এবং অপরাধের শিকার যে ব্যক্তি থাকলেও তাদের দুজনেরই মেডিকেল পরীক্ষা। এই মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। হতে পারে সরকারি হাসপাতালে, হতে পারে বেসরকারি হাসপাতালে। তাহলে সরকারি বা বেসরকারি 2 রকম হাসপাতালেই করা যাবে। এখানে বলা আছে সরকার কর্তৃক এই উদ্দেশ্যে স্বীকৃত কোনো মেডিকেলে। তাহলে দেখেন, সরকারি বেসরকারি 2 রকম হাসপাতালেই কি করা যাবে? তাদের মেডিকেল পরীক্ষা করতে হবে। কিন্তু কি শর্ত? কি সর্বাধুনিক, ওই মেডিকেলে সর্বাধুনিক যে প্রযুক্তি আছে এটা ব্যবহার করে যেন তাদের পরীক্ষাগুলো করা হয়। আর এই পরীক্ষার জন্য কি করতে হবে? ভিকটিমের কাছ থেকে টাকা নিতে হবে, তাই নাকি? তাহলে এই পরীক্ষার জন্য এই যে অপরাধী শিকার ব্যক্তি কোনো ধরনের ফি প্রদান করবেন না। বুঝতে পারলাম? তাহলে পুলিশ পুলিশ যদি উপস্থাপন করে, তাতেও ভিকটিমের থেকে টাকা নেওয়া যাবে না। ভিকটিম নিজেও যদি চলে যায়, তাতেও। এটা তো জাস্ট একটা মজা করলাম। তাহলে কি করা যাবে না? সেই অপরাধের শিকার ব্যক্তির নিকট থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না। এই ছিল 32-1। এবার আসেন 32-2টা দেখি, ডাক্তারের কি কি দায়িত্ব ছিল। ওখানে তো ডাক্তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কি করলো? তাকে চিকিৎসা করালো অথবা তার মেডিকেল পরীক্ষা করলো। পাশাপাশি এই যে পাশাপাশি কি বলছে দেখেন, উপধারা 2-এ বলা আছে অপরাধের শিকার ব্যক্তিকে যখনই উপস্থিত করা হোক না কেন, মেডিকেল অফিসার তিনি কি করবেন? 72 ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? এখানে আমার তদন্তকারী কর্মকর্তা স্যাররা থাকলে একটা বড় করে হাসি দিত। 72 ঘন্টার মধ্যে এই মেডিকেল রিপোর্ট কি করবে? দেখেন, মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে। মেডিকেল রিপোর্ট পাওয়াই যায় না, বিভিন্ন ধরনের জটিলতা। 72 ঘন্টার মধ্যে মেডিকেল সার্টিফিকেট দিবে। কাকে কাকে দিবে দেখেন, ভিকটিম সে একটা পাবে। ভিকটিম যদিও বলা উচিত না, অপরাধের শিকার ব্যক্তি, এটা কিন্তু এসেছে এবারে সংশোধনী, মানে বলার সুবিধার্থে বলছি আর কি। ভিকটিম একটা পাবে, অথবা ভিকটিমের পরিবার একটা পাবে, সে অথবা তার পরিবার। তদন্তকারী কর্মকর্তা একটা পাবে। আরো দায়িত্ব আছে মেডিকেল অফিসারের। কি দায়িত্ব? মনে করেন মামলা রুজু না হওয়ার আগেই যদি ভিকটিম ওখানে গিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট থানাকে অবগত করবে যে এরকম একটা ভিকটিম এসেছে। দেখেন কি লিখেছে, তার পরিবার, তদন্তকারী কর্মকর্তা দুজনকে তো দিবে, পাশাপাশি এই অপরাধ সংগঠন সম্পর্কে থানাকে অবগত করবে। কার দায়িত্ব এটা? চিকিৎসার জন্য যদি হাসপাতালে উপস্থিত হন মেডিকেল অফিসার বা কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব। দেখছেন? তাহলে চিকিৎসকেরও দায়িত্ব হলো থানাকে অবগত করা। কত ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে? 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে। তাহলে 32-এ কি কি পড়লাম? 32-এর 1-2 পড়লাম। 1-এ পড়লাম সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নারী শিশুর কি করতে হবে? পরীক্ষাগুলো করাতে হবে, চিকিৎসা করাতে হবে, আর তার জন্য কোনো ফি নেওয়া যাবে না। আর 2-এ বলেছে
চিকিৎসা যখন করানো হলো বা তার যখন পরীক্ষা করানো হলো 72 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রস্তুত করতে হবে, পাশাপাশি রিপোর্টটা কাকে দিতে হবে? অপরাধের শিকার ব্যক্তি বা তার পরিবারকে এবং তদন্তকারী কর্মকর্তাকে, আর ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। এইবার আসেন, কোনো কায়দায় ধরেন মেডিকেল অফিসারও দিল না, ভাইয়া এগুলো আমরা এখন বলবো না, আচ্ছা রেকর্ডিং ক্লাস সব কথা বলা যায় না। তাহলে দেখেন, মেডিকেল রিপোর্ট যদি কোনোভাবে না দেয়া হয় বা কোনোভাবে গাফিলতি করে বা মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার পরও যদি মনে হয় মেডিকেল রিপোর্ট দিল না, তখন তো ব্যাখ্যা দিতে হবে, তাই কি না? ব্যাখ্যা দেওয়ার পর যদি তদন্ত যদি ট্রাইব্যুনালে, আমাকে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ, তাহলে আসেন মেডিকেল রিপোর্টের ব্যাখ্যা দিল, ব্যাখ্যা দেওয়ার পর যদি কি করে ট্রাইব্যুনালের নিকটে সন্তোষজনক মনে না হয় কি কারণে আপনি মেডিকেল সম্পন্ন করেননি, তখন মেডিকেল অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা। কত ধারা? 32-3 মেডিকেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা। দেখেন কতগুলো জায়গায় কতগুলো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা কত? 20-6, 20-8। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা 20-8। ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা 31-ক। এখানে আছে না জবাবদিহিতা, ব্যাখ্যা দিবে। মেডিকেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা 32-3। দেখেন কত জায়গায় ব্যবস্থা। আচ্ছা আসেন দেখবো আমরা 32-ক। বুঝলাম তো তিনটা কথা। প্রথমে পরীক্ষা কিভাবে করাবে, রিপোর্ট কত ঘন্টার মধ্যে তৈরি করবে, কোথায় কোথায় রিপোর্ট গুলো দিবে, আর 32-3 বলেছে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে অসদাচরণ বলে গণ্য হবে, গোপনীয় প্রতিবেদনের রিপোর্ট ইত্যাদি। 32-ক দেখবো আমরা, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষা। কি পরীক্ষা? ডিএনএ পরীক্ষা। দুই একবার চেষ্টা করবেন, আমার মতোই বলতে পারবেন। অনেকে এটা বলতে একটু জড়তা অনুভব করেন। ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষা। তাহলে আসেন দেখি ডিএনএ পরীক্ষা কার কার করবে? অপরাধী ব্যক্তি এবং ভিকটিম দুজনেরই করতে হবে। অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির 32 ধারার অধীনে যেভাবে মেডিকেল পরীক্ষা করা হবে, একইভাবে তার সম্মতি থাকুক চাই না থাকুক, সম্মতি দিচ্ছে না তারপরেও আপনি কি করবেন? তার ডিএনএ পরীক্ষা করাবেন। কে করাবে এটা? তদন্তকারী কর্মকর্তা। ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তির ডিএনএ পরীক্ষা করবে। ডিএনএ আইন 2014-তে অনেক সুন্দর করে বিধান দেয়া আছে। সম্মতি না দিলে কি করবে, কতদিনে সম্মতি দিবে, আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে ডিএনএ পরীক্ষা করাতে পারবে কে? তদন্তকারী কর্মকর্তা। তবে কি করতে হবে এটার জন্য? অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। দেখেন একটু কি বলেছে দেখি, একটা শর্ত আছে। শর্ত হলো যে কোনো কারণে যদি ডিএনএ পরীক্ষা তারা করাতে না চায় বা করতে না চায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। এবং ধরেন তদন্তকারী কর্মকর্তা যদি নিজে না করান, কেন ডিএনএ পরীক্ষা করালেন না, তিনি যখন তদন্ত রিপোর্ট দিবেন এই রিপোর্টের সঙ্গে এটা উল্লেখ করবেন। অনেক সময় বিভিন্ন কারণে হয় না বা প্রয়োজন অতদূর হয় না, তো সেটা ব্যাখ্যা করবেন তদন্তকারী কর্মকর্তা, তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবেন যে মেডিকেল রিপোর্ট, তার দুঃখিত তার ডিএনএ পরীক্ষা কেন করানো হলো না, এই বিষয়টা। তাহলে বুঝতে পারলাম ডিএনএ পরীক্ষা কি বাধ্যতামূলক? কার কার? অভিযুক্ত ব্যক্তি নাকি শুধু ভিকটিমের, নাকি শুধু অভিযুক্ত ব্যক্তি? দুজনেরই ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। যদি তারা ডিএনএ পরীক্ষা করাতে নাও চায়, সম্মতি থাকলেও করানো হবে, না থাকলেও করানো হবে। কে করাতে পারবে? তদন্তকারী কর্মকর্তা করাতে পারবে। তার জন্য কি করতে হবে? আদালতের একটু অনুমতি নিতে হবে। আচ্ছা এই ছিল 32, তাই না? 32-এর ক ছিল এটা, আমি দুঃখিত। এরপরে আসেন একটু দেখি, আরো একটা উপধারা আছে, তাই না? আরো একটা উপধারা আছে। এই আইনের এই আইনের অধীনে ধর্ষণ সংক্রান্ত যে অপরাধ, এই অপরাধের ডিএনএ যে ল্যাবে প্রেরণ করা হলো, অগ্রাধিকার ভিত্তিতে এই ল্যাবের আবার কিছু দায়িত্ব আছে। অন্য সব কিছু ফেলে আগে অগ্রাধিকার কি পাবে? নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধগুলো পাবে, বা 9 ধারার অপরাধ যে আছে, 9 ধারার অপরাধ। দেখেন বারবার এই একই কথা বলা হয়েছে, এটার গুরুত্ব একটু বেশি। ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ল্যাবে কি করতে হবে? দ্রুত ডিএনএ রিপোর্টটা ট্রাইব্যুনালকে বা তদন্তকারী কর্মকর্তাকে, তাহলে ট্রাইব্যুনালও পাবে ক্ষেত্র মতো, তদন্তকারী কর্মকর্তাকে দিলেই হবে, তিনি তো ট্রাইব্যুনালই পাঠাবেন। তবে ক্ষেত্রমতো ট্রাইব্যুনাল চাইলে ট্রাইব্যুনালকেও কিন্তু দিতে হবে। তাহলে এটা কার জন্য এই নির্দেশটা? ডিএনএ পরীক্ষা যারা করাবেন তাদের জন্য এই নির্দেশ। তাহলে বুঝতে পারলাম প্রথম নির্দেশটুকু ছিল
তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে, মানে তাকে উদ্দেশ্য করে পরের টুকু কার বিরুদ্ধে, ডিএনএ ল্যাবে যারা থাকলো তারা অগ্রাধিকার ভিত্তিতে ধর্ষণ সংক্রান্ত অপরাধগুলোর পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রস্তুত পূর্বক প্রেরণ করবেন। কাকে কাকে দিবেন? তদন্তকারী কর্মকর্তাকে দিলেই হবে, ক্ষেত্রমতো ট্রাইব্যুনালকেও দিতে হতে পারে। এই ছিল 32-এর ক। আমরা 32-এর খ দিয়ে আজকের ক্লাস শেষ করব আলহামদুলিল্লাহ। 32-এর কয়ে বলেছে দেখেন, সাক্ষীদের এবং ভিকটিমের সুরক্ষা ভাতা, সাক্ষী ইত্যাদি ইত্যাদির ভেতরেই সবকিছু দিয়ে দিয়েছে। হতে পারে মামলার বাদী, হতে পারে মামলার ভিকটিম, অথবা সাক্ষী। তাহলে 3 রকমের ব্যক্তির কথা বলা আছে। বাদী, বাদী আর ভিকটিম একজন ব্যক্তিও হতে পারে, বাদী ভিকটিম আলাদাও হতে পারে। কোনো নারী ধর্ষিতা হলো অথবা কোনো অপরাধের শিকার হলো, তার মা বা বাবা এসে মামলা দায়ের করলো, হয় না এরকম? তো এখানে 3 রকমের ব্যক্তির কথা বলা হয়েছে। কাকে কাকে সুরক্ষা ভাতা দিবে? বাদী, অপরাধের শিকার ব্যক্তি, সাক্ষী, 3 জনকে কি করবে? সুরক্ষা ভাতা দিবে। কে দিবে? আসেন একটু দেখি। তাদের নিরাপত্তা, নিরাপত্তা পাশাপাশি সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে কে পারবে? ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল নিজের ক্ষমতায়ও পারবে, আবার যদি বাদী নিজেই আবেদন করে সেক্ষেত্রেও তাকে নিরাপত্তা এবং সুরক্ষা ভাতা প্রদান করবে। এই যে যাতায়াতের টাকা ট্রাইব্যুনাল কই পাবে? অর্থ ট্রাইব্যুনালকে আবার ট্রাইব্যুনালের অনুকূলে সরকার আবার পৃথক অর্থ বরাদ্দ করবে। তো যাই হোক, এগুলো প্রয়োজন নাই। কোথা থেকে টাকা দিবে আমরা জানি, এটা সরকারি কোষাগার থেকে দিবে বা সরকার কর্তৃক বরাদ্দ হবে এই টাকাটা ট্রাইব্যুনালের অনুকূলে, তাই না? যাতায়াত এবং তার যে সময়ের ক্ষতিপূরণ বাবদ এটা নির্ধারিত হবে ট্রাইব্যুনাল কর্তৃক, এবং এই বরাদ্দটা দিবে সরকার কর্তৃক। এটা আর কি প্রত্যেক ট্রাইব্যুনালে অর্থটা বরাদ্দ হবে। এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সুরক্ষা ভাতাটা। তাহলে কে দিবে? ট্রাইব্যুনাল দিবে। কোন কোন ব্যক্তি? 3 রকমের ব্যক্তি, বাদী, ভিকটিম, অপরাধী ব্যক্তি নাকি না, বাদী, ভিকটিম এবং অপরাধের শিকার ব্যক্তি, মামলার বাদী, অথবা কোনো সাক্ষী থাকতে পারে না? সাক্ষী, সাক্ষী সেও হুমকি সম্মুখীন হতে পারে। তো এই ব্যক্তিদেরকে নিরাপত্তা এবং সুরক্ষা দিবে। চলেন একটু এক নজরে দেখে আসি আমরা আজকে ক্লাসে কি কি পড়লাম। অনেকগুলো পড়া পড়ে ফেলছি, তাই না? তাহলে 21 ধারা থেকে পড়েছিলাম আসামির অনুপস্থিতিতে বিচার কতদিন সময় পাবে? চার্জশিট গৃহীত হওয়ার পর 20 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে হাজির না হলে পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার পর, কয়টি পেপার? দৈনিক, জাতীয় বাংলা, একটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর যদি তিনি হাজির না হন তাহলে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। আচ্ছা, পরের অংশটুকু পড়লাম না, পরের অংশটুকু পড়ে নিবেন। 21-এ কি পড়লাম? ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘটনাস্থলে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 22-এ পড়লাম ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে অনুরোধ জানাবেন, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হবেন, জবানবন্দি গ্রহণ করবেন। 2-এ জবানবন্দির কপিটা কাকে দিবেন? তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবেন। তিনি এটি তদন্ত প্রতিবেদনের সাথে আবার ট্রাইব্যুনালেই ফেরত পাঠাবেন বা ট্রাইব্যুনালে প্রতিবেদনের সাথে পাঠাবেন। 22-এর 3-এ বলেছে, কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তি যার জবানবন্দি নেওয়া হলো তাকে কোনোভাবে আদালতে হাজির করা না যায়, তারপরেও তার এই সাক্ষ্যটা আদালতে গ্রহণযোগ্য হবে, কেবলমাত্র এই সাক্ষ্যের উপর ভিত্তি করে দণ্ডিত করা যাবে না। একইভাবে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, আঙ্গুলাঙ্ক বিশারদ, আগ্নেয়াস্ত্র বিশারদ, তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। কত ধারা? 23 ধারা। 24-এ হলো সাক্ষী হাজিরের দায় দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে বর্তায়। তবে কোন থানার উপরে বর্তাবে? সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা যে থানার অন্তর্গত সেই থানার উপরে বর্তাবে। তিনি সমনটা জারি করবেন এবং প্রাপ্তি স্বীকার করবেন। স্যারদের প্রাপ্তি স্বীকার করার পর সমন জারি করে আবার ট্রাইব্যুনালে এটি ফেরত পাঠাবেন। আরো কি পড়লাম? যদি ঠিক মতো সমন জারি না করে 24-এর 3-এ ব্যবস্থা। 24-এর 4-এ কি পড়লাম? যদি দূরবর্তী কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে তথ্য প্রযুক্তি বা এই মাধ্যমগুলো তাকে আদালতকে, অবশ্যই আদালতে এগুলো থাকবে বা আদালতে এগুলো সাপ্লাই করা হবে, সরকার এগুলো দিয়ে রাখবে। 25-এ ফৌজদারি কার্যবিধির প্রয়োগ পড়লাম। 25-এর কয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব, ভিকটিম যেখানেই অপরাধের শিকার হোক না কেন, নির্যাতনের শিকার হোক না কেন, যে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে গেলে তার প্রথম কাজ হবে তার কি করা? তিনি যে জবানবন্দি দিচ্ছেন এটা লিপিবদ্ধ করা, এফআইআর ভুক্ত করা, তার মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা। অন্য কোনো এখতিয়ারাধীন এলাকায় সংগঠিত হলেও একইভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, মামলা রুজু করবেন, মেডিকেল পরীক্ষা করাবেন, পরবর্তীতে মামলার ডায়েরি সহ মামলাটা উপযুক্ত থানায় প্রেরণ করবেন। 26-এ দেখেছি আমরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, একইভাবে শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালও গঠন হবে। 26-এর কয়ে
যদিও এখন না থাকে, কিছুদিন পরে আমরা এগুলো আদালতে দেখতে পারবো। 27-এ বলেছে ট্রাইব্যুনালের জবাবদিহিতা, সাব ইন্সপেক্টর, দুঃখিত, 27 হলো ট্রাইব্যুনালের এখতিয়ার, সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নন এমন কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ বিচারার্থে গ্রহণ হবে না। আর যদি অভিযোগ আমলে না নেওয়া হয়, এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়, তাহলে কি করতে পারবেন? অনুসন্ধানকারী কর্মকর্তা 7 কার্য দিবসের মধ্যে অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করবেন। 27-এ বলেছে একই অপরাধের সাথে অন্য কোনো অপরাধ যদি জড়িত থাকে একই আদালতে বিচারযোগ্য হবে। 28-এ আপিল, আপিল করবে কোথায়? হাইকোর্টে। কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কে আপিল করে? সংক্ষুব্ধ পক্ষ। 28, 29-এ মৃত্যুদণ্ডের অনুমোদন হাইকোর্ট বিভাগে 374 সিআরপিসি। 30-এ অপরাধের সহায়তা প্ররোচনার জন্য সমান দণ্ডে দণ্ডিত হবে। 31-এ নিরাপত্তামূলক হেফাজত সরকারি প্রতিষ্ঠান হতে পারে, বেসরকারি কোনো প্রতিষ্ঠান যেটা ট্রাইব্যুনাল কর্তৃক স্বীকৃত বা নির্ধারিত কোনো প্রতিষ্ঠান হতে পারে, অন্য কোনো ব্যক্তির হেফাজতেও হতে পারে। আমি খুবই দুঃখিত। 31-এর ক, ট্রাইব্যুনালের জবাবদিহিতা। তাহলে বুঝতে পারলাম কিভাবে ট্রাইব্যুনাল জবাবদিহি করবে, কোথায় কোথায় রিপোর্ট দিবে। 32-এ দেখলাম ভিকটিমের এবং অভিযুক্ত ব্যক্তির মেডিকেল পরীক্ষা। 32-এ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের মেডিকেল পরীক্ষাগুলো করতে হবে। মেডিকেল অফিসার 32-এ 2-এ বলেছে মেডিকেল অফিসার 72 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করবেন তদন্তকারী কর্মকর্তাকে, ভিকটিম বা তার পরিবারকে, অর্থাৎ অপরাধের শিকার ব্যক্তি বা তার পরিবারকে। 3-এ মেডিকেল অফিসারের বিরুদ্ধে, 32-এর 3-এ মেডিকেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা। 32-এর ক, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা, সম্মতি থাকুক বা না থাকুক ডিএনএ পরীক্ষা করাতে পারবেন তদন্তকারী কর্মকর্তা। তবে শর্ত থাকে যে যেন একটু ট্রাইব্যুনালের অনুমোদন গ্রহণ করেন, এই বিষয়ে ট্রাইব্যুনালের অনুমোদন গ্রহণ করেন। আর যদি ডিএনএ পরীক্ষা না করেন, কেন করালেন না, এটা যেন তদন্ত প্রতিবেদনের সাথে এটা আদালতে প্রেরণ করেন। স্পেশাল বিধানটা কি দিয়েছে? ধর্ষণের অপরাধগুলো সংগঠিত হলে যে ডিএনএ ল্যাবে স্যাম্পল পাঠানো হলো তারা অগ্রাধিকার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে ট্রাইব্যুনালে, ক্ষেত্রমত ট্রাইব্যুনালে এবং তদন্তকারী কর্মকর্তাকে রিপোর্ট প্রেরণ করবেন। 32-এর কয়ে সাক্ষীদের সুরক্ষা ভাতা এবং তাদের নিরাপত্তা দেয়া। কে কে পাবে? অভিযুক্ত ব্যক্তি, দুঃখিত, কে কে পাবে? ভিকটিম পাবে, বাদী পাবে, আর হলো সাক্ষী। এই 3 রকমের ব্যক্তি এই সুরক্ষা ব্যবস্থা পাবে, সুরক্ষা ভাতা বা নিরাপত্তা পাবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আগামী ক্লাসে কি পড়বেন গ্রুপে লিখে দেন, সেটাই পড়া হবে ইনশাল্লাহ। যেটাতে ভোট বেশি সেটাই পড়বো আমরা। কেউ যাবেন না, প্রশ্নোত্তর পর্ব আসছে।